আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা টপিক সম্পর্কে জানবো যেটা জানলে মেডিকেল অ্যাডমিশনে একটা মার্ক প্রায় বেশিরভাগ সময় কনফার্ম আসে। সেই টপিকটা হচ্ছে কি, আমাদের উদ্ভিদ বিজ্ঞানের কোষ রসায়ন চ্যাপ্টারের লিপিড টপিকটা। আসো লিপিড সম্পর্কে আমরা একটু র্যাপিডলি কুইকলি শিখে আসি কোন কোন জিনিসগুলো পরীক্ষাতে বেশি আসে। প্রথমেই জানতে হবে আসলে লিপিডটা কি এবং লিপিডের প্রকারভেদ। মনে রাখতে হবে লিপিডের গাঠনিক উপাদানের মধ্যে দুইটা জিনিস আমরা পাই, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে যে যৌগটা গঠন করে সেটাকে বলা হয় লিপিড। অর্থাৎ লিপিডটা আসলে কি, লিপিড আসলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটা যৌগ। এই গ্লিসারলটা কি? এই গ্লিসারলটা কিন্তু একটা অ্যালকোহল, অর্থাৎ একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল হচ্ছে গ্লিসারল। এটা এমন একটা অ্যালকোহল যে অ্যালকোহলের 3টা হাইড্রক্সিল গ্রুপ আছে, সেটাকেই বলা হয় থাকে কি, গ্লিসারল। আর ফ্যাটি অ্যাসিডটা কেমন হয়? উচ্চতর ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ যে ফ্যাটি অ্যাসিডের কার্বন সংখ্যা অনেক বেশি সেটার সাথে এখনো গ্লিসারল অর্থাৎ একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল যুক্ত হয়ে গঠন করে হচ্ছে কি, লিপিড। লিপিড এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় সরল লিপিড, একটাকে বলা হয় যৌগিক লিপিড, আর একটাকে বলা হয় উদ্ভূত লিপিড। সরল লিপিড মানে যে লিপিড পদার্থে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অর্থাৎ ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল ছাড়া অন্য কোনো উপাদান থাকে না, সেটাকেই বলা হয়ে থাকে সরল লিপিড। যৌগিক লিপিড মানে লিপিডের সাথে অন্য একটা অলিপিডীয় বস্তু যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয়ে থাকে যৌগিক লিপিড। আর উদ্ভূত লিপিড মানে লিপিডের মতো গাঠনিক স্ট্রাকচার না হলেও কাজের দিক থেকে যেটা লিপিডের মতো, সেটাকে বলা হয়ে থাকে উদ্ভূত লিপিড। তাহলে আমরা একটু সরল লিপিড সম্পর্কে জানি। সরল লিপিডের আবার 2টা সদস্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্নেহদ্রব্য, আর একটাকে বলা হয়ে থাকে মোম। তাহলে স্নেহদ্রব্য এবং মোমের মধ্যে পার্থক্যটা কি? দেখো, স্নেহদ্রব্যের মধ্যেও ফ্যাটি অ্যাসিড আছে, মোমের মধ্যেও ফ্যাটি অ্যাসিড আছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? স্নেহদ্রব্যের মধ্যেও ফ্যাটি অ্যাসিড আছে, মোমের মধ্যেও ফ্যাটি অ্যাসিড আছে। ডিফারেন্সটা হলো গ্লিসারলে। গ্লিসারল একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিডের সাথে যদি একটা গ্লিসারল অথবা ট্রাইহাইড্রিক অ্যালকোহল যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি স্নেহদ্রব্য। আর যদি ফ্যাটি অ্যাসিডের সাথে একটা মনোহাইড্রিক অ্যালকোহল যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় মোম। অর্থাৎ মোমের ক্ষেত্রে আমরা বলতে পারি FA মানে ফ্যাটি অ্যাসিড যোগ মনোহাইড্রিক অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড যোগ মনোহাইড্রিক অ্যালকোহল। আর স্নেহদ্রব্য মানে ফ্যাটি অ্যাসিড যোগ গ্লিসারল বা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এই স্নেহদ্রব্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। স্নেহদ্রব্যকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় চর্বি, আর একটাকে বলা হয় তেল। এটাকে কিসের উপর ডিপেন্ড করে বলা হয় তেল এবং চর্বি? সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পদার্থগুলো তরল সেগুলোকে বলা হয় তেল, এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে লিপিডগুলো কঠিন সেটাকে বলা হয় চর্বি। যেমন শীতকালে আমাদের চোখের সামনে একটা জিনিস খুব দেখতে পারি আমরা, সেটা হচ্ছে যেটাকে আমরা নারকেল তেল বলি, এটা কিন্তু জমে যায়। তাহলে কি নারকেল তেলের নামের শেষে তেল থাকলে এটা একটা তেল? না, নারকেল তেলটা হচ্ছে আসলে একটা চর্বি। কারণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেগুলো জমাট বাঁধে, যেগুলো কঠিন, সেগুলোকে আমরা বলি চর্বি। নারকেল তেল তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জমাট বেঁধে যায়, এটা কঠিন হয়ে যায়। তাহলে নারকেল তেল নামে তেল হলো, এটা কিন্তু চর্বি। আর তাহলে তেল কাদেরকে বলবো? যেগুলা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল থাকে সেগুলোকে আমরা বলবো হচ্ছে তেল। তাহলে মোটামুটি আমরা সরল লিপিড সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। মোম সম্পর্কেও এর গঠন সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পড়ব যৌগিক লিপিড সম্পর্কে, যে যৌগিক লিপিডটা আসলে কি, অর্থাৎ লিপিডের সাথে অলিপিডীয় কোনো একটা বস্তু। অর্থাৎ যৌগিক লিপিড মানে হচ্ছে লিপিড যোগ অলিপিডীয়, লিপিড এবং
অলিপিডীয় কোনো একটা বস্তু বা যৌগ যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি যৌগিক লিপিড বলি। এই যৌগিক লিপিডের উদাহরণ দেখো নিচেই দেওয়া আছে, ফসফোলিপিড, খুবই ইম্পর্টেন্ট ফসফোলিপিডটা। ফসফেট এবং লিপিড যুক্ত হয়ে গঠন করে ফসফোলিপিড। এই ফসফোলিপিডের উদাহরণ আমাদের জানতে হবে। ফসফোলিপিডের উদাহরণ হচ্ছে লেসিথিন। ফসফোলিপিডের উদাহরণ হচ্ছে কি লেসিথিন। তারপর কি সেফালিন, তারপর কি প্লাজমালোজেন। তাহলে লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন এটা হচ্ছে কার উদাহরণ? এটা হচ্ছে ফসফোলিপিডের উদাহরণ। এর পাশাপাশি একটা বিশেষ ধরনের ফসফোলিপিড আছে যেটাকে বলা হয় ফসফোটাইডিক অ্যাসিড। কি বলা হয়? ফসফোটাইডিক অ্যাসিড। এটাও এক ধরনের ফসফোলিপিড। তাহলে কিন্তু আমরা ফসফোলিপিডের উদাহরণগুলো জেনে ফেললাম। এরপরে যে যৌগিক লিপিড সেটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড মানে হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় কোনো একটা পদার্থের সাথে যদি লিপিড যুক্ত থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে গ্লাইকোলিপিড। এই গ্লাইকোলিপিড আবার দুরকম। যদি গ্লুকোজ যুক্ত থাকে লিপিডের সাথে তখন সেটাকে বলা হয় গ্লাইকোলিপিড। যদি গ্লাইকোজেন যুক্ত থাকে তাকে বলা হয়ে থাকে গ্লাইকোলিপিড। অর্থাৎ যদি কখনো কোনো গ্লুকোজ যুক্ত থাকে লিপিডের সাথে বলা হয়ে থাকে গ্লুকোলিপিড, গ্লাইকোজেন থাকলে বলা হয়ে থাকে গ্লাইকোলিপিড। এরপর আমরা যাই সালফোলিপিড, অর্থাৎ লিপিডের সাথে যদি সালফার যুক্ত থাকে তখন সেটাকে বলা হয়ে থাকে সালফোলিপিড। এবং লিপোপ্রোটিন খুবই ইন্টারেস্টিং জিনিস। অর্থাৎ আমরা যখন উদ্ভূত প্রোটিন পড়েছিলাম তখনও কিন্তু আমরা যখন যৌগিক লিপিড পড়েছিলাম তখনও আমরা বলেছিলাম যে লিপোপ্রোটিন একটা উদাহরণ। অর্থাৎ লিপিড এবং প্রোটিন একত্রিত হয়ে গঠন করে লিপোপ্রোটিন। এটা কিন্তু একই সঙ্গে যৌগিক প্রোটিন, একই সঙ্গে যৌগিক লিপিডের একটা উদাহরণ। এরপর আমরা চলে যাব উদ্ভূত লিপিডে। উদ্ভূত লিপিড জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বারবার প্রশ্ন আসতে আমরা দেখি। উদ্ভূত লিপিডসের মধ্যে আছে স্টেরয়েডস, টারপিনস এবং রাবার। এর মধ্যে আমার খুব ভালো করে জানতে হবে কি সম্পর্কে জানো? স্টেরয়েডসের সম্পর্কে। কেননা স্টেরয়েডসের একটা বিশেষ উদাহরণ হচ্ছে কি কোলেস্টেরল। স্টেরয়েডসের একটা বিশেষ উদাহরণ হচ্ছে কি আমাদের কোলেস্টেরল। কিভাবে আমরা বুঝলাম যে কোলেস্টেরলটা স্টেরয়েডসের উদাহরণ? কারণ স্টেরয়েডসের নামেও স্টের আছে, কোলেস্টেরলের মধ্যেও দেখো স্টেরয়েডের স্টেরল ওয়ার্ডটা আছে। তাহলে স্টেরল ওয়ার্ডটা দেখে আমরা বুঝলাম কোলেস্টেরল হচ্ছে স্টেরয়েডসের উদাহরণ। আচ্ছা, এরপর দেখো টারপিনস, তারপর হচ্ছে রাবার। তাহলে এগুলো আমাদের উদ্ভূত লিপিডের উদাহরণ। কোলেস্টেরল সম্পর্কে আমাদের আরও একটু ডিটেলস জানতে হবে। কোলেস্টেরল আছে পৃথিবীতে কয় রকমের জানো? 2 রকম। একটাকে বলা হয় হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা HDL, আর একটাকে বলা হয় লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা LDL। এই HDL এবং LDL এর মধ্যে LDLটা খুবই খারাপ একটা কোলেস্টেরল আর HDLটা একটা ভালো কোলেস্টেরল। অর্থাৎ আমাদের দেহে যদি HDLটা একটু বেড়ে যায় তাহলে সেটা আমার দেহের জন্য কোনো ক্ষতি করে না, বরং এটা আমার দেহের জন্য উপকার করে। কিন্তু যদি LDL কোনো কারণে বেড়ে যায় তাহলে এটা আমার শরীরের জন্য অনেক খারাপ কিছু করতে পারে। যেরকম অ্যাথেরোস্ক্লেরোসিস করতে পারে, যেখান থেকে ধমনী ব্লক হয়ে হৃৎপিণ্ডে হার্ট ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাক পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা জানলাম কোলেস্টেরল 2 রকম, একটা হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন আর একটা হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। আচ্ছা, তোমরা কি জানো আমরা লিপিড প্রোফাইলিং করি? যেই রোগীটাকে আমরা সন্দেহ করি যে এর শরীরের মধ্যে কোলেস্টেরল বেশি, চর্বির পরিমাণ একটু বেশি, তাদেরকে আমরা লিপিড প্রোফাইল করি। লিপিড প্রোফাইলের মধ্যে 4টা জিনিস দেখা হয়। একটা হচ্ছে HDL, একটা হচ্ছে LDL, ট্রাইগ্লিসারাইড এবং টোটাল কোলেস্টেরল। এবং এই কোলেস্টেরলের মাত্রাগুলো জেনেই কিন্তু আমরা বুঝতে পারি তার দেহে চর্বির পরিমাণ কতটুকু। তাহলে আমরা উদ্ভূত লিপিড সম্পর্কেও মোটামুটি একটা ধারণা নিলাম। এরপর চলো আমরা দেখি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে। প্রথমেই দেখো দেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটা? আমরা কেবলই পড়লাম কোলেস্টেরল কয় রকম? 2 রকম, HDL এবং LDL, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তার মধ্যে আমরা পড়ে আসলাম HDLটা আমাদের দেহের জন্য ভালো। তাহলে হাই ডেন্সিটি লিপোপ্রোটিনটা হচ্ছে আমাদের দেহের জন্য ভালো। বাকি অপশন 2টা কী ছিল? ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। যদি লো ডেন্সিটি লিপোপ্রোটিন আমাদের দেহের জন্য খারাপ হয় তাহলে ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন নিশ্চয়ই আরও বেশি আমাদের দেহের জন্য খারাপ হবে। আর এরপরের উদাহরণটা হচ্ছে কি কাইলোমাইক্রন। অর্থাৎ আমাদের দেহে যখন লিপিড পরিপাক হয় সেটা কাইলোমাইক্রনে পরিণত হওয়ার মাধ্যমে পরিপাক হয়। এটাও আমাদের দেহে যখন জমা থাকে সেটাও আমাদের দেহের জন্য কোনো ভালো উপকার করতে
পারে না। তাহলে আমরা এই প্রশ্নটার অ্যান্সার জানলাম, এটা ডেন্টাল 24-25-এ আসা প্রশ্ন। এরপর আমরা একটা দেখি মেডিকেলে 20-21 সালে আসা প্রশ্ন, কোনটি ফসফোলিপিড? আমরা পড়েছিলাম ফসফোলিপিডের নামগুলা কী কী পড়েছিলাম একটু মনে করে দেখো তো। আমরা পড়েছিলাম লেসিথিন, তারপর আমরা পড়েছিলাম সেফালিন, তারপর আমরা পড়েছিলাম প্লাজমালোজেন, এবং ফসফোটাইডিক অ্যাসিড। তাহলে দেখো তো কোনটা আছে অপশনের মধ্যে। প্রথমে হচ্ছে কিউটিন, এটা না। টার্পিন, এটাও না। সুবেরিন, এটাও না। তাহলে কোনটা অ্যান্সার? এই যে লেসিথিন। লেসিথিনটা হচ্ছে ফসফোলিপিডের উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো কোন ভিটামিন কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয়? খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 24-25 আসা প্রশ্ন ডেন্টাল। ভিটামিন ডি, এটা কিন্তু কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়, এবং ভিটামিন ডি এর পূর্ণরূপ কি জানো? 125 ডাইহাইড্রক্সিকোলেক্যালসিফেরল। নামের মধ্যেই কিন্তু কোলেস্ট্রল কোলেস্ট্রল ভাব আছে। তাহলে কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয় কোনটা? ভিটামিন ডি। আবার দেখো, এটা 2022-23 সালে প্রশ্ন এসেছে, নিচের কোনটি বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়? আমি কিন্তু একটু আগে বললাম আমাদের দেহের জন্য খারাপ কোনটা। আমাদের দেহের জন্য খারাপ হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, অর্থাৎ এলডিএল। এলডিএলের পরিমাণ বেড়ে গেলে আমাদের করোনারি রোগের পরিমাণটা বেড়ে যায়, ধমনীটা ব্লক হয়ে আসে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। তাহলে কোনটি বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে? এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। এরপর দেখো, নিচের কোনটি জাতক লিপিড? আমরা পড়ে এসেছি মোম, এটা কিন্তু সরল লিপিডের উদাহরণ। ফসফোলিপিড যৌগিক লিপিডের উদাহরণ। লিপোপ্রোটিন যৌগিক লিপিডের উদাহরণ। তাহলে স্টেরয়েডটা আমাদের জাতক লিপিড। আমরা জাতক লিপিড পড়েছিলাম তিনটা, স্টেরয়েড, টার্পিনস এবং রাবার। তাহলে স্টেরয়েডটা হচ্ছে এটা অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের লাস্ট প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে, সুন্দর স্মেল সৃষ্টি করে? মনে রাখবা যে টার্পিনস, এই টার্পিনয়েডগুলা উদ্ভিদে সুবাস সৃষ্টি করে। এবং তোমরা জানো যে আমরা যখন রং করা হয় তখন কিন্তু টার্পিনস দিয়ে বার্নিশ করা হয়। এই টার্পিনের কারণে সুন্দর একটা সুবাস আমরা পাই বা পেয়ে থাকি। তাহলে এইটুকু টপিক জানলেই দেখো আমরা কতগুলো প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে আজকে এই পর্যন্তই। এই টপিকটা অল্প সময়ের মধ্যে পড়ে ফেললেই কিন্তু মেডিকেলে দেখা যাবে একটা প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।